আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব জাহেলিয়ার যুগের কাহিনী, আরবের ভৌগোলিক পরিচয়, আরবের অধিবাসীদের শ্রেণীবিভাগ, প্রাচীন আরবের ভৌগোলিক গুরুত্ব, ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক কাঠামো। ইসলামের আবির্ভাব তথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। আল্লাহ তাআলার মনোনীত এ ধর্মের আবির্ভাবের প্রাক্কালে আরবসহ সমগ্র বিশ্ব ছিল জাহেলিয়ার ঘোর তমসায় সমচ্ছন্ন। এই যুগে আইন-কানুন, নীতিনৈতিকতা, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বুদ্ধিবৃত্তি, মানবতাবোধ, ধার্মিকতা, শুদ্ধতা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় কোনো সুষ্ঠুতা ছিল না, বরং সর্বক্ষেত্রেই সর্বগ্রাসী বিশৃঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করছিল। ইসলামের আবির্ভাবে এ ভুবনপ্লাবী অমানিসার অবসান ঘটে এবং সত্যিকার সুন্দর প্রভাতের আলোককচ্ছটায় আরবসহ সমগ্র বিশ্ব সমুদ্ভাসিত হয়ে ওঠে। অবস্থান ও আয়তন। ইসলামের জন্মভূমি আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, প্লাস আরবের উত্তরে সিরিয়ার মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর রয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই আরবের মক্কা নগরীকে উম্মুল কুরা বা আদি নগরী বলা হয়েছে। তদানীন্তন আরবের আয়তন 10,27,000 বর্গ মাইল। আয়তনে এটি ইউরোপের 1/4 এবং আমেরিকার 1/3। উত্তর আরবের সামান্য কিছু স্থানে মরুদ্যান আছে, সেখানে লোকবসতি গড়ে ওঠে। এছাড়া প্রায় সমগ্র আরব অঞ্চল মরুময়। হেজাজ, নাজদ এবং আল আহসা প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত। হাজরামাউত, ইয়েমেন ও ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। এই এলাকা উর্বর এবং প্রাচীনকালে এটিকে অ্যারাবিয়া ফেলিক্স বা সৌভাগ্য আরব বলা হতো। আরবের নামকরণ। আরবকে কেন অরব নামকরণ করা হয়েছে, সে সম্পর্কে ঐতিহাসিকদের বিভিন্ন মতামত রয়েছে। তন্মধ্যে থেকে প্রসিদ্ধ কয়েকটি নিম্নে বর্ণনা করা হল। আরব শব্দটির অর্থ হল পাণ্ডিত্যপূর্ণ এবং সুন্দর ভাষায় কথা বলা। যেহেতু আরবের অধিবাসীরা নিজেদের ভাষা পাণ্ডিত্যের সম্মুখে সমগ্র পৃথিবীর লোককে আজমি তথা মুখ বোবা তথা নিজেদের অন্তরের কথা উত্তমরূপে প্রকাশ করতে অক্ষম বলে ভাবত, এই জন্য তারা নিজেদের আরব বা আরবি এবং পৃথিবীর অন্যান্য জাতিসমূহকে আজম বা আজমি তথা কথা বলতে অক্ষম বলে মনে করত। ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য জাতি তাদের আরব বা আরবি নামে ডাকতে শুরু করে, ফলে তারা আরব নামে পরিচিতি লাভ করে। আরব শব্দটি আল আরবাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হল লতা গুল্মল্লাহীন মরুভূমি। যেহেতু এই অঞ্চল বৃক্ষলতাহীন মরুভূমি, তাই এই অঞ্চলটিকে আরব নামকরণ করা হয়েছে। ইয়ারব ইবনে কেহতান নামক এক ব্যক্তি আরবি ভাষার আবিষ্কারক ছিলেন, এই জন্য এই অঞ্চলের অধিবাসীরা আরব নামে পরিচিতি লাভ করে। হেজাজের নিকটবর্তী একটি স্থানের নাম ছিল আরাবা। পূর্ববর্তীকালে সে স্থানের লোকজনের প্রাধান্য বেশি ছিল বিধায় সমগ্র অঞ্চল আরব নামে অভিহিত হয়। হিব্রু ভাষায় আভার শব্দের অর্থ মরুভূমি। যেহেতু আরবের বেশিরভাগ অঞ্চল মরুময়, সেহেতু আভার নামেই এ অঞ্চলের নামকরণ করা হয়। পরে আভার শব্দটি আরব নামে পরিচিতি লাভ করে। পূর্বে আরব নামের উৎপত্তি সম্পর্কে নানাবিধ কারণ উল্লেখ থাকলেও বর্তমানে আরবি ভাষাভাষী লোকদের আরব নামে অভিহিত করা হয়। যেমন আরব লীগ নামক আন্তর্জাতিক সংস্থা, যার সদস্য দেশগুলোর রাষ্ট্রভাষা আরবি। এ হিসাবে ইরান আরব দেশের অন্তর্ভুক্ত নয়। আরব শব্দের ব্যাপ্তি। আরব শব্দটি মূলত তাদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে যাদের মধ্যে নিম্নোক্ত 3টি গুণের সমন্বয় ঘটেছে, যথা যাদের ভাষা আরবি, যারা আরব বংশোদ্ভূত এবং যারা জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপের অধিবাসী। উক্ত অভিমতগুলোর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অপূর্ব মিল পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় এবং তার পূর্বে আরব বলতে তাদের বোঝানো হতো যাদের মধ্যে একত্রে উক্ত 3টি গুণের সমাবেশ ঘটত। ইসলামের আবির্ভাবের পর দিকে দিকে ইসলামের প্রচার প্রসার ও ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি ঘটতে থাকে এবং সঙ্গে সঙ্গে আরব ভূমির সীমানাও বর্ধিত হয়। একদিকে আফ্রিকা মহাদেশ ও অন্যদিকে এশিয়া অতিক্রম করে ভারত উপমহাদেশ সহ বাংলাদেশেও ইসলামের প্রভাবে আরবদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কালের আবর্তে ইসলাম বিজয়ী অঞ্চলসমূহ দুভাগে বিভক্ত হয়ে পড়ে, যেমন আরবদের নৈকট্য এবং তাদের বিপুল বসতি স্থাপনের কারণে তাদের ভাষা ও সংস্কৃতির ওপর আরবি প্রাধান্য লাভ করে।
ফলে স্থানীয় লোকেরা নিজেদের ভাষা ভুলে গিয়ে আরবিতে কথা বলা শুরু করে। আরবি কালক্রমে তাদের মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত হয়, যেমন মিশর, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, আলজেরিয়া ইত্যাদি। যে সকল অঞ্চলের অধিবাসী আরবদের ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করেছে, কিন্তু নিজের ভাষা ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখেছে। এরা আরবি বুঝত, অনেকে আরবিতে কথাও বলতে পারত, তবে তারা তাদের মাতৃভাষাই কথা বলত। তাদের মাঝে ইসলামের শিক্ষা দীক্ষা ও আদর্শ আরবদের মাধ্যমে প্রচারিত হলেও তারা নিজেদের স্বকীয় সত্তা বজায় রেখেই আরবদের প্রচারিত মতাদর্শের সাথে একাত্মতা ঘোষণা করে। এই ধরনের অঞ্চল হল তুরস্ক, ইরান, কাবুল, চীন ও বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশ। আবহাওয়া। আরব দেশের 3 দিক দিয়ে সাগর বেষ্টিত থাকার কারণে একে আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব বলা হলেও আরবে কোনো নদনদী নেই। অধিকাংশ অঞ্চলের আবহাওয়া গরম ও শুষ্ক। উচ্চভূমিতে গরমের সময় রাত নাতিশীতোষ্ণ হয়ে থাকে। শীতকালে কোনো কোনো সময় তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যায়। আরবের পূবালি হাওয়া অতীব আরামদায়ক। আরবের প্রাচীন কবিগণ তাদের রচিত কবিতায় পূবালি হাওয়ার প্রশংসা গেয়েছেন। আরবের 1/3 মরুময় প্রকৃতির রুদ্রলীলাস্থল এবং মনুষ্য বসবাসের সম্পূর্ণ অযোগ্য, শুষ্ক ও নিষ্করুণ রৌদ্রতাপ পীড়িত, বৃক্ষলতাদি শূন্য এবং সেখানে লু হাওয়া প্রবাহিত হয়। তবে ওমান, ইয়েমেন, তায়েফ ও মদিনায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়। এ সকল অঞ্চলে কৃষি উৎপাদন ও আবহাওয়া মোটামুটি ভালো। উৎপন্ন দ্রব্য। আরব দেশের উৎপন্ন দ্রব্যাদির মধ্যে প্রধান হল খেজুর। খেজুর গাছকে সেখানে কুইন অফ দ্য ট্রিজ বা গাছের রানী বলে অভিহিত করা হতো। এ গাছ একদা ধনী দরিদ্র সকলের বন্ধু হিসেবে পরিচিত ছিল। খেজুর ব্যতীত আরবদের জীবন কল্পনাই করা যেত না। আরবদের প্রধান খাদ্য ছিল এটি। খেজুর ফল হিসেবেও সবার কাছে সমাদৃত ছিল। খেজুরের বিচি গুঁড়ো করে পশু খাদ্য হিসেবে ব্যবহার হতো। খেজুরের সুস্বাদু রস আরবে অন্যতম প্রধান পানীয় ছিল। খেজুর গাছ থেকে আহরিত কাঠই ছিল আরবদের একমাত্র জ্বালানি। খেজুর গাছের ছালের শক্ত আঁশ দিয়ে দড়ি তৈরি হতো। আরবের উপকূল এলাকায় ফলমূল ও শাকসবজি জন্মাত। সেকালে ইয়েমেন সর্বাপেক্ষা উর্বর প্রদেশ ছিল, তথায় গম ও কফি অত্যধিক ফলত। আম্মান প্রদেশের কোনো কোনো এলাকায় ধানেরও আবাদ হতো। হাজরামাউত ও মেহরা নামক স্থানদ্বয় গুল ও ধুনট গাছ উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। আরব বিস্তীর্ণ মরুভূমির দেশ হলেও এর বিভিন্ন স্থানে সবুজ শ্যামল দৃশ্য চোখে পড়ত। এমনকি কোনো প্রকার শস্যের উৎপাদন না হলেও সব ধরনের ফলমূল ও সবজি আরবের বাজারে সহজলভ্য ছিল। পবিত্র কুরআনে হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের প্রার্থিত দোয়া, আমার প্রভু, তুমি এ আরব নগরীকে নিরাপত্তার স্থান বানিয়ে দাও এবং এর অধিবাসীদের ফলফলারি থেকে রিজিক দান করো। ইদানিং আমরা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাই সমগ্র বিশ্বে মানুষের ব্যবহার্য বেশিরভাগ তেলকূপ, স্বর্ণ ও রৌপ্যের খনি আল্লাহ রাব্বুল আলামিন আরবদের অধিকারে দিয়ে দিয়েছেন, যার কারণে বর্তমানকালে মরুভূমির দেশ আরবও ধনী দেশে পরিণত হয়েছে এবং বিশ্বের সকল উৎপাদিত খাদ্যশস্য ও ফলমূল এখন আরবদের নিকট কোনো দূরের বিষয় নয়। জীবজন্তু অনেক প্রাচীনকাল থেকে আরবে উট, ঘোড়া, ভেড়া, ছাগল ও দুম্বা গৃহপালিত জন্তু হিসেবে সমাদৃত ছিল। আরবের বন্য জন্তুর মধ্যে হায়না, বাঘ, সরীসৃপ ও খেকশিয়াল প্রভৃতি সম্পর্কে জানা যায়। কবুতর, বাজ পাখি, ঈগল, হুদহুদ ইত্যাদি বিভিন্ন ধরনের পাখিও আরবে বিদ্যমান ছিল। জীবজন্তুর মধ্যে উট এবং বৃক্ষের মধ্যে খেজুর গাছ আরববাসীর নিকট অত্যন্ত মূল্যবান ছিল। মরুজীবনের একমাত্র সহায় সম্বল ছিল উট। উট তাদের নিকট দ্য শিপ অব ডেজার্ট বা মরুভূমির জাহাজ বলে পরিচিত ছিল। ব্যবসা বাণিজ্য ও যাতায়াতে তা ছিল একমাত্র বাহন। উটের দুধ ও মাংস তাদের প্রিয় খাদ্য ছিল। এর চামড়া দিয়ে তারা পোশাক পরিচ্ছদ তৈরি করত। উট যুদ্ধক্ষেত্রেও তাদের নিকট প্রয়োজনীয় বাহন ছিল। উটের মল শুকিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হতো। আরব ভূমির প্রাচীন জাতিসত্তা সম্পর্কে কোনো সঠিক ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তবে এ কথা ঠিক, বিভিন্ন সময়ে আরব দেশে বিভিন্ন জাতির লোক বসবাস করেছিল। আরব উপদ্বীপের আদিম অধিবাসীদের সঠিক ঐতিহাসিক তথ্য নিরূপণ করা এখনও সম্ভব হয়নি। স্বকীয়তা এবং স্বাতন্ত্র্যবোধে উদ্দীপ্ত আরব জাতি প্রধানত 3 ভাগে বিভক্ত, যথা 1 অধুনা লুপ্ত আরবে বাইদা, 2 প্রকৃত আরব বা আরবে আরিবা ও 3 আরবে মুস্তারিবা, আরবে বাইদা। আরবের সবচেয়ে প্রাচীন অধিবাসীদের আরবে বাইদা বলা হয়। বাইদা বা বাদিয়া অর্থ জঙ্গল। বাইদাবাসীদের বেদুইন বলা হয়। তারা আরবের এত প্রাচীন বাসিন্দা যাদের কোনো নিদর্শন এবং অবস্থার কোনো বিবরণ ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় না। শুধু কুরআনুল কারীম
ও হাদিস শরীফ এবং আরবদের কিছু কবিতা ও পুরনো ধ্বংসাবশেষ থেকে তাদের অস্তিত্বের যৎসামান্য ইঙ্গিত পাওয়া যায়, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালেকা প্রভৃতি প্রাচীন আরব গোত্রগুলো। বিভিন্ন সময় এ গোত্রগুলোর উত্থান ঘটেছিল, কিন্তু আল্লাহর নির্দেশ লঙ্ঘন ও বিভিন্ন ধরনের পাপাচারের কারণে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। প্রাচীন আরবের এ সকল ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহকে বলা হয় আরবে বাইদা, আরবে আরিবা বা প্রকৃত আরব বা বনু কহতান। আরবে আরিবা অর্থ আরাবিয়ান আরবস অর্থ প্রকৃত আরব। আরবে বাইদা জাতির বিলুপ্তির পর যারা প্রথম আরব দেশে আবাসস্থল গড়ে তোলে তাদের আরবে আরিবা বলা হয়। তারা নিজেদের ইয়ারব ইবনে কাহতান বা কাহতানের বংশধার বলে মনে করত। তারা ইয়েমেন বা দক্ষিণ আরবে বাস করত বলে তাদের ইয়েমেনীয় বলা হতো। ইয়ারুব হজরত নূহ আলাইহিসসালামের বংশধার ছিলেন। এক বিশেষ যুগ পর্যন্ত তাদের রাজত্বে অনেক উন্নতি সাধিত হয়েছিল। তাদের সভ্যতা সংস্কৃতি ছিল জগৎ বিখ্যাত। এই ইয়ারুব বংশেই আবদে শামস ইবনে ইয়াসনজার নামক এক ব্যক্তি ছিল, যিনি সাবা নামে প্রসিদ্ধি লাভ করেন। তিনি সর্বপ্রথম বন্দী করার প্রথা চালু করেন। ইয়েমেনের সকল বংশের ধারা সাবা পর্যন্ত গিয়ে মিলিত হয়। তিনি ইয়েমেনের বিখ্যাত শহর মায়েরেব আবাদ করেছিলেন, যা এক বড় প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। আল কুরআনে এ ভয়াবহ ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। আরবে মুস্তারিবা, আরবে আরিবা ক্রমান্বয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে। হজরত ইব্রাহিম, হাজেরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মক্কা নগরীতে আগমনের পূর্বে এরাই আরবের বিভিন্ন প্রদেশের অধিবাসী ছিল। অতঃপর বিবি হাজেরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম মক্কায় বসবাস আরম্ভ করেন। ইত্যবসরে জমজম কূপের সৃষ্টি এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের নিরলস প্রচেষ্টায় পবিত্র কাবাগৃহ পুনর্নির্মাণের মাধ্যমে নতুন নতুন বসতি স্থাপিত হতে থাকে। অন্যদিকে হজরত ইসমাইল আলাইহিসসালামের সন্তান সন্ততিদেরও বংশবৃদ্ধি পেতে থাকে। এ সময় আরবের আদিম অধিবাসীরা নবাগত এসব লোককে আরবে মুস্তারিবা নামে অভিহিত করে। অনুরূপ আরবে মুস্তারিবারাও স্থানীয়দের আরবে আরিবা বা প্রকৃত আরব বলে আখ্যায়িত করে। এ জাতি দুটির মধ্যে আচার আচরণে বিশেষ পার্থক্য ছিল। উল্লেখ্য, রক্তের পবিত্রতায় আরবে আরিবা বা ইয়েমেনিরা মুস্তারিবদের তুলনায় অধিক ক্ষমতাশালী ছিল এবং মদিনায় হিজরত করার পর প্রকৃতপক্ষে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতায় লাভ করেছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের এক বংশধার আদনান মুস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। হেজাজ, নজদ, পেত্রা ও পালমিরা অঞ্চলে বসবাসকারী মুস্তারিবা গোত্রের নিজারি শাখা থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের উদ্ভব হয়। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দুশ্রেণীতে বিভক্ত করা যায়, যথা শহরের স্থায়ী বাসিন্দা ও মরুবাসী যাযাবর, যারা বেদুইন নামে পরিচিত। এ দুই শ্রেণীর আচার ব্যবহার, জীবনযাত্রা, ধ্যানধারণা, আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। অনেক মরুবাসী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অপরদিকে দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে। শহরবাসী আরবের উর্বর তৃণ অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাসের উপযোগী ছিল বিধায় সেখানে অসংখ্য শহর জনপদ গড়ে ওঠে। স্থায়ী বাসিন্দাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি। বহির্বিশ্বের সাথে যোগাযোগের ফলে এরা মরুবাসী বেদুইনদের তুলনায় অধিকতর রুচিশীল ও মার্জিত স্বভাবের ছিল। স্থায়ী শহরবাসী ও যাযাবর বেদুইনদের মধ্যে একটা সীমারেখা টেনে দেওয়া অসম্ভব, কারণ মরুবাসী আরবদের অনেকেই যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে শহরে বসবাস শুরু করে। অন্যদিকে দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না পেরে শহরের কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দাও বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে। মরুবাসী যাযাবর আরবের অধিবাসীদের অধিকাংশ স্বাধীনচেতা, বেপরোয়া, দুর্ধর্ষ ও মরুবাসী বেদুইন। সমাজ শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে শহরে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াত এবং তৃণের সন্ধানে এক চারণভূমি থেকে অন্য চারণভূমিতে গমন করত। তাদের গৃহ ছিল তাঁবু, আহার্য ছিল উটের মাংস, পানীয় উট ও ছাগলের দুধ, প্রধান জীবিকা লুটতরাজ। শহরবাসী ও বেদুইনদের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। কঠোর জীবন সংগ্রামে লিপ্ত যাযাবররা অন্যদের ধন সম্পদ লুণ্ঠন করতে বাধ্য হতো। কখনো আবার তারা শান্তিপূর্ণ উপায়ে
বিত্তশালীদের থেকে অর্থ সংগ্রহ করত। হিট্টি বলেন, যাযাবর বৃত্তি একটি বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা। লুণ্ঠন বৃত্তির জন্য আরব বেদুইনদের স্থলদস্যু বলা যেতে পারে। মরুভূমির নিরগুচ্ছিন্ন শুদ্ধতা ও একঘেয়েমি দুরন্ত আরব বেদুইনদের শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে অপরিসীম প্রভাব বিস্তার করে। তারা প্রগতি ও পরিবর্তন উপেক্ষা করে পূর্বপুরুষদের জীবন প্রণালী ও রীতিনীতি মনে প্রাণে অনুসরণ করে। ইতিহাসের গতিধারা আর উত্থান পতন যাযাবর বেদুইনদের সাবলীল ও স্বাধীন জীবন পদ্ধতি ব্যাহত করতে পারেনি। খেজুর, গম ও অন্যান্য শস্য ছিল তাদের প্রধান আহার্য, যা তারা দুধ অথবা পানির সাহায্যে ভক্ষণ করত। আলখাল্লা, কোমরবন্ধ, ফিতা দিয়ে বাঁধার শিরস্ত্রাণ ছিল তাদের পোশাক। তাদের মাথা থেকে পা পর্যন্ত পোশাকে আবৃত থাকত। যাযাবর আরবরা পাদুকা ব্যবহারে তত অভ্যস্ত ছিল না। দুরন্ত যাযাবর বেদুইনদের নিকট মরুভূমি ছিল প্রধান বাসস্থান। তারা তাদের ধ্যান ধারণা, ভাষা ও রক্তের পবিত্রতার প্রধানতম রক্ষক ছিল। বেদুইন সমাজের মূল ভিত্তি ছিল গোত্রপ্রথা। তাঁবুতে বসবাসকারী কয়েকটি যাযাবর পরিবার একটি গোত্র এবং কয়েকটি গোত্র নিয়ে একটি বংশ বা কাবিলা বা ট্রাইব গঠিত হতো। রক্ত সম্পর্কীয় আত্মীয়দের নিয়ে গঠিত গোত্রের লোকদের বলা হতো বানু। গোত্রের নেতা নির্বাচনে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রাধান্য দেয়া হতো। কোনো কোনো গোত্রের নাম স্ত্রীবাচক বলে মনে হয়। প্রাচীনকালে আরবদের সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। তাঁবু এবং গৃহস্থালী দ্রব্যাদি ব্যক্তিগত সম্পত্তি হলেও চারণভূমি, তৃণভূমি, পানি এবং যৎসামান্য ভূমি গোত্রের সম্পত্তি বা স্টেট প্রপার্টি বলে বিবেচিত হতো। একই গোত্রের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হলে কেউ অপরাধীকে সাহায্য করত না, কিন্তু অপর কোনো গোত্র যদি নিজ গোত্রের কাউকে হত্যা করত, তাহলে সমগ্র গোত্রের সক্ষম ব্যক্তিরা হত্যার প্রতিশোধ গ্রহণের নিমিত্ত সংঘাতে জড়িয়ে পড়ত। এক্ষেত্রে রক্তের পরিবর্তে রক্তের দাবি জানানো হতো। এক পাত্রে আহার অথবা অন্যের রক্তচোষণের মাধ্যমে গোত্র পরিবর্তন করা যেত। যাযাবর আরব গোত্রপ্রধানদের শেখ বলে অভিহিত করা হতো। বয়স, জ্ঞানবুদ্ধি, সাহস ও বীরত্বের ভিত্তিতে গোত্রপতি নির্বাচিত হতো। পারিবারিক প্রধানদের নিয়ে গঠিত কাউন্সিলের সঙ্গে তিনি পরামর্শ করতেন। সামরিক, বিচার সংক্রান্ত ও জনহিতকর ব্যাপারে শেখের কোনো একক কর্তৃত্ব ছিল না। বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্য পর্যালোচনা করলে প্রতীয়মান হবে, একদিকে তারা যেমন লুটতরাজ, জিঘাংসা, পরদ্রব্য অপহরণ ও যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিল, অপরদিকে তেমনি মহানুভবতা ও মহত্বের সুকুমার গুণাবলীও তাদের মধ্যে বিদ্যমান ছিল। জনৈক আরব কবি বলেছেন, শত্রু বা শত্রুর প্রতিবেশীকে আক্রমণই আমাদের প্রধান কাজ। অন্য কাউকে আক্রমণ করতে না পারলে আমরা সহোদর ভ্রাতাকে আক্রমণ করতে দ্বিধা করি না। যাযাবর বেদুইনদের স্বজনপ্রীতি ও গণতন্ত্রপ্রীতি সর্বজনবিদিত। গোত্রকেন্দ্রিক মনুবাসী বেদুইনদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য আসাবিয়া বা কম চেতনা। গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্কের উপর ভিত্তি করেই এ কম চেতনা পরবর্তীকালে আরব জাতি গঠন এবং ইসলামের বিস্তৃতিতে সহায়ক হয়েছিল। প্রাচীন আরব কবির ভাষায়, গোত্রের প্রতি আনুগত্যশীল সদস্যদের মাঝে গোত্রপ্রীতি এত প্রকট যে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে। আঞ্চলিকতা, হীনমন্যতা বা জাতীয়তাবোধ বেদুইনদের সুকুমার বৃত্তিগুলো স্পর্শ করতে পারেনি। ব্যক্তিস্বাতন্ত্র, গোত্রমানসিকতা, অতিথিপরায়ণতা, পৌরুষ প্রভৃতি তাদের প্রধান বৈশিষ্ট্য ছিল। রক্তের পবিত্রতা, পূর্বপুরুষদের আভিজাত্য ও বীরত্ব, প্রাচীন আরবি কবিতা ও বাগ্মিতা, আরবি অশ্ব ও তরবারি তাদের গর্বের বস্তু ছিল। মরুভূমিতে রাত্রি ভীতিসংকুল, ভূতপ্রেত, দৈত্য দানবের আনাগোনা, এ সাধারণ বিশ্বাস মরুভূমির বিপদ হতে পতিককে রক্ষা করার জন্য বেদুইনদের মধ্যে অতিথিপরায়ণতা বিকশিত করেছিল। আর তাদের এ অতিথিপরায়ণতা ছিল সর্বজন স্বীকৃত। চরম শত্রুকেও তারা আপ্যায়ন করত পরম যত্ন সহকারে। কেবল পানি ও পশুচারণের উপযুক্ত তৃণভূমি উপলক্ষ করেই তারা নির্মম ও হৃদয়হীন হয়ে উঠত। শহরবাসী মহিলাদের তুলনায় বেদুইন নারী অপেক্ষাকৃত স্বাধীন ছিল এবং পুরুষ প্রধান সমাজ ব্যবস্থায় তারা দুর্ব্যবহারের জন্য স্বামীকে পরিত্যাগ করতে পারত। বিশ্বের নাভিস্থল, কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত আরব উপদ্বীপ যুগ যুগ ধরে বিশ্বের নাভি কেন্দ্র হিসাবে বিবেচিত হয়ে আসছে। অস্ট্রেলিয়া ও আমেরিকাকে বাদ দিলে সমগ্র আরব উপদ্বীপই পৃথিবীর কেন্দ্রস্থল বলে পরিচিত। 3 মহাদেশের মিলনস্থল। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের মিলনস্থলে অবস্থিত। এশিয়ার মূল ভূখণ্ড ও আফ্রিকা মহাদেশের মাঝখানে অবস্থিত এ অঞ্চল ইউরোপ মহাদেশ থেকেও বেশি দূরে নয়। তাই এই উপদ্বীপকে যথাযথভাবেই 3 মহাদেশের মিলন কেন্দ্র হিসাবে আখ্যায়িত করা হয়। অফুরান্ত খনিজ সম্পদ। আরব ভূখণ্ডে প্রাপ্ত তেল, গ্যাস ও স্বর্ণ
এর ভৌগোলিক অবস্থানগত গুরুত্বকে তাৎপর্যমণ্ডিত করে তুলেছে। পরাশক্তির কাছে এই অঞ্চলটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট বড় সব দেশই এই অঞ্চলের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন ও বৃদ্ধিতে তৎপর। আন্তর্জাতিক বাণিজ্যের রুট। অতীতকাল থেকেই ভৌগোলিক অবস্থানগত গুরুত্বের কারণে এই অঞ্চল বহুজাতিক ব্যবসা বাণিজ্যের চলাচল পথ বা ক্যারাভান রুট হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। আরবের অবস্থান। উত্তর আরবের সামান্য কিছু স্থানে মরুদ্যান রয়েছে, সেখানে লোকবসতি গড়ে উঠেছে। এছাড়া প্রায় সমগ্র আরব অঞ্চল মরুময়। হেজাজ, নজদ এবং আল আহসা প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত। বর্তমানে একটি সৌদি রাজবংশ কর্তৃক আরবের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। হাজরামাউথ, ইয়েমেন এবং ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। আরবের বৈশিষ্ট্য। আরব উপদ্বীপ একটি বিশাল মালভূমি। এই উপদ্বীপের পশ্চিম প্রান্ত অন্যান্য অঞ্চল হতে অনেক উঁচু। এদেশের ভূখণ্ড পশ্চিম হতে পূর্ব দিকে ক্রমনিম্ন ঢালু ভূমি দ্বারা গঠিত। মধ্য আরবের কিছু পর্বতশৃঙ্গ পরিলক্ষিত হয়। এগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 হতে 6000 ফুট উঁচুতে অবস্থিত। মরুময় এই আরব ভূখণ্ডের জলবায়ু সর্বত্রই উষ্ণ। এদেশে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সংখ্যক নদী নালা রয়েছে। এখানকার ভূমি অনুর্বর, শুধু মরুদ্যান এবং উপকূল ভাগ অপেক্ষাকৃত উর্বর। আরব ভূখণ্ডের 1/3 মরুময়। ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মিলন কেন্দ্র হিসেবে পরিগণিত হলেও এদেশ যেন সমগ্র বিশ্ব হতে বিচ্ছিন্ন। উত্তর ভাগে নুফুদ মরুভূমি এবং নুফুদ হতে আরম্ভ করে দক্ষিণ ভাগ পর্যন্ত প্রায় 600 মাইল এলাকা জুড়ে রয়েছে আরবের বৃহত্তম মরুভূমি আল দাহানা, আদবাব, আল খালি। তাছাড়া এদেশের পশ্চিম দিকে রয়েছে আল হারবা নামক আরেকটি ক্ষুদ্র মরুভূমি। সামান্য পর্বতমালা, কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র নদ নদী, স্বল্প সংখ্যক মরুদ্যান এবং এক বিশাল ও বিস্তৃত মরুভূমি বুকে নিয়ে বিশ্বের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আরব দেশটি। এ দেশের ভৌগোলিক অবস্থা ও বৈশিষ্ট্য যেমন বৈচিত্র্যময় তেমনি গুরুত্বপূর্ণ। আবহাওয়া। শুষ্ক ও গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে আরব উপদ্বীপটি অন্যতম। পূর্ব ও পশ্চিমে সমুদ্রবেষ্টিত হলেও সেই জলরাশি এখানকার ভূমি সিক্ত করতে পারেনি, কেননা আরব ভূমির অধিকাংশই আফ্রিকা ও এশিয়ার বৃষ্টিহীন অঞ্চল, তাই তার আবহাওয়ায় অনাবৃষ্টির রুক্ষতা বেশি। দক্ষিণ সমুদ্র থেকে স্বাভাবিক কারণেই জলবাহী মেঘ ওঠে, কিন্তু মরুর বালুঝড় বা সাইমুম তা বাতাসে শুষে নেয়। ফলে সেই মেঘ যখন আরবের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প আর অবশিষ্ট থাকে না। ওমান, হাজরামাউত, হেজাজ ইত্যাদি উপকূলবর্তী অঞ্চল ও পানি বিধৌত উপত্যকায় সামান্য বৃষ্টিপাত হয়। চাষের উপযোগী বৃষ্টিপাত হয় ইয়েমেন ও আলহা প্রদেশে। ইয়েমেনের আধুনিক রাজধানী সানা সমুদ্র হতে 700 ফুট উঁচুতে অবস্থিত এবং এটি আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর এলাকা। আরবের প্রদেশসমূহ। ভৌগোলিক পরিবেশ বিবেচনায় আরব দেশ 5 ভাগে বিভক্ত, যথা 1 হেজাজ, 2 নজদ, 3 ইয়েমেন, 4 তেহামা, 5 আরুজ। হেজাজ লোহিত সাগরের কূল ঘেঁষে সিরিয়া সীমান্ত হতে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে হেজাজ বলে। এ হেজাজই ইসলামের কেন্দ্রস্থল। এতে মক্কা, মদিনা, তায়েফ, জেদ্দা প্রভৃতি প্রসিদ্ধ শহরগুলো অবস্থিত। মক্কা, মদিনা ও তায়েফের সাথে রাসূল সয়ের গভীর সম্পর্ক ছিল। এই হেজাজের পবিত্র ভূমির বরকতে আরবগণ বিশ্বের ইতিহাসে অতুলনীয় মর্যাদার অধিকারী হয়েছেন। জেদ্দা বিখ্যাত নদী বন্দর, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পানিপথে আগত সম্মানিত হাজিগণ অবতরণ করেন। হেজাজ শব্দের অর্থ হল পৃথক ও বিরত করা। যেহেতু হেজাজ নজদ ও তেহামার মধ্যে পৃথক করেছে, এজন্য হেজাজ নামে নামকরণ করা হয়েছে। হেজাজের পশ্চিমাংশে লোহিত সাগরের উপকূলবর্তী এলাকায় যথেষ্ট পরিমাণে ফসলাদি উৎপন্ন হয়। তেহামা। তেহামা আরবি শব্দটি তাহমুন হতে নির্গত। অর্থ হল প্রচণ্ড গরম বা তাপ। এ প্রদেশে অধিক গরম পড়ত বলে একে তেহামা নামে নামকরণ করা হয়েছে। এ প্রদেশটি লোহিত সাগরের তীর হতে জাবালে সারাত পর্যন্ত বিস্তৃত। আরুজ। আরুজ প্রদেশটি নজদের দক্ষিণ হতে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত। ইয়ামমা, বাহরাইন, আম্মান ও হাজরা মাউত ইত্যাদি এ প্রদেশে অন্তর্ভুক্ত। ইয়ামেন। হেজাজ থেকে আদন পর্যন্ত লোহিত সাগরের কিনারা বেয়ে বিস্তৃত অঞ্চলকে ইয়ামেন বলে। এর উত্তরে হাজরামাউত, পূর্বে আম্মান এবং বাহরাইন, পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। এটি আরবের সর্বাধিক উর্বর ও চাষাবাদযোগ্য প্রদেশ। অতীতে এটি উন্নত ও উর্বর অঞ্চল হিসাবে বিখ্যাত ছিল। ইয়ামেন আরবি শব্দ ইয়ামিন, দক্ষিণ হতে নির্গত। এটি আরব ভূখণ্ড এবং কাবাঘরের দক্ষিণে অবস্থিত হওয়ার কারণে এ নামকরণ করা হয়। ইয়ামেনে কাহাতানি গোত্রসমূহের শাখা প্রশাখা বিস্তৃতভাবে বসবাস করত। প্রত্যেক গোত্রের আতোয়াধীন এলাকাকে মুখাল্লফ বলা হতো। এ জাতীয় মুখাল্লাফের সংখ্যা 84টি ছিল।
কোনো সময় এ সকল মুখাল্লফ নেতা তাদের শক্তি বৃদ্ধি করে অন্য মুখাল্লফ দখল করে নিত এবং নিজ শাসনাধীন এলাকা সম্প্রসারণ করে নিত। এ জাতীয় মুখাল্লফ নেতাকে সুলতান বা বাদশাহ বলা হতো। সেখানে মায়েনি ও সায়াবি নামক দুটি প্রসিদ্ধ রাজবংশ ছিল। সায়াবি রাজবংশের রানী বিলকিসের ঘটনা কুরআন মাজিদে বর্ণিত হয়েছে। ইয়ামেনের সর্ববৃহৎ মুখাল্লাফ সানা এর অধিপতি ইউসুফ জুনাওয়াস অগ্নিপূজক ছিল। জুনাওয়াস সেখানকার খ্রিস্টানদের ওপর জুলুম অত্যাচার করত। ফলে বাইজেন্টাইন সম্রাটের নির্দেশে এক বিরাট আবিসিনিয়া বাহিনী ইয়ামেন আক্রমণ করে, জুনাওয়াসকে পরাজিত করে হত্যা করে এবং 527 খ্রিস্টাব্দে ইয়ামেন দখল করে নেয়। এরপর 537 খ্রিস্টাব্দে আব্রাহা হারিসকে হত্যা করে আবিসিনিয়া দখল করে এবং আব্রাহা খ্রিস্টানদের সাহায্য সহযোগিতা নিয়ে হেজাজ দখল ও কাবা শরীফ ধ্বংস করার অভিযান চালায়। আল্লাহ তাআলা তাকে এবং দলবল ও হস্তি বাহিনী সহ সমূলে ধ্বংস করে তার অভিযানকে ব্যর্থ করে দেন। ইয়ামেন প্রায় অর্ধ শতাব্দী আবিসিনিয়া শাসনাধীন অবস্থায় ছিল। 597 খ্রিস্টাব্দে ইয়ামেন সরাসরি ইরানের শাসনের অন্তর্ভুক্ত হয় এবং ইরানের সাসানীয় সাম্রাজ্যের শাসকদের দ্বারা শাসনকার্য পরিচালিত হতে থাকে। সাসানীয় সাম্রাজ্যের শেষ শাসকের নাম ছিল বাদান। তিনি ইরান সম্রাট খসরুর আমলে 606 খ্রিস্টাব্দের শাসনকর্তা নিয়োজিত হন। এই বাদানের শাসনকালে ইয়ামেনে ইসলাম প্রসার লাভ করে। বাদশাহ বাদান নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইয়ামেনের সর্ববৃহৎ মুখাল্লাফ সানা এর অধিপতি ইউসুফ জুনাওয়াস অগ্নিপূজক ছিল। জুনাওয়াস সেখানকার খ্রিস্টানদের ওপর জুলুম অত্যাচার করত। ফলে বাইজেন্টাইন সম্রাটের নির্দেশে এক বিরাট আবিসিনিয়া বাহিনী ইয়ামেন আক্রমণ করে, জুনাওয়াসকে পরাজিত করে হত্যা করে এবং 527 খ্রিস্টাব্দে ইয়ামেন দখল করে নেয়। এরপর 537 খ্রিস্টাব্দে আব্রাহা হারিসকে হত্যা করে আবিসিনিয়া দখল করে এবং আব্রাহা খ্রিস্টানদের সাহায্য সহযোগিতা নিয়ে হেজাজ দখল ও কাবা শরীফ ধ্বংস করার অভিযান চালায়। আল্লাহ তাআলা তাকে এবং দলবল ও হস্তি বাহিনী সহ সমূলে ধ্বংস করে তার অভিযানকে ব্যর্থ করে দেন। ইয়ামেন প্রায় অর্ধ শতাব্দী আবিসিনিয়া শাসনাধীন অবস্থায় ছিল। 597 খ্রিস্টাব্দে ইয়ামেন সরাসরি ইরানের শাসনের অন্তর্ভুক্ত হয় এবং ইরানের সাসানীয় সাম্রাজ্যের শাসকদের দ্বারা শাসনকার্য পরিচালিত হতে থাকে। সাসানীয় সাম্রাজ্যের শেষ শাসকের নাম ছিল বাদান। তিনি ইরান সম্রাট খসরুর আমলে 606 খ্রিস্টাব্দের শাসনকর্তা নিয়োজিত হন। এই বাদানের শাসনকালে ইয়ামেনে ইসলাম প্রসার লাভ করে। বাদশাহ বাদান নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেন। নজদ মধ্য আরবে ইয়েমেন হতে ইরা পর্যন্ত যে পাহাড়টি চলে গেছে তার পূর্ব অংশকে নজদ বলে। নজদের রাজধানী ছিল রিয়াদ। এটা হেজাজের পূর্বে এবং সিরিয়া মরুভূমির দক্ষিণে অবস্থিত। উঁচু ভূমিকে নজদ বলা হয়। এই অঞ্চলটি পার্শ্ববর্তী হেজাজ হতে উঁচু বলে একে নজদ বলে। এই প্রদেশের উত্তরাঞ্চলেই সংঘটিত হয়েছিল ইতিহাস প্রসিদ্ধ দাহেশ ও বাসুস যুদ্ধ। প্রতিটি যুদ্ধই প্রায় 40 বছর দীর্ঘস্থায়ী হয়েছিল। রাজনীতির ক্ষেত্রে আরব উপদ্বীপ সমসাময়িক কালের এশিয়া আফ্রিকার অন্যান্য দেশ থেকে পিছিয়ে ছিল না। আরব উপদ্বীপের দক্ষিণ ও উত্তরাঞ্চলে কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গড়ে উঠেছিল। দক্ষিণ আরবের রাজ্যসমূহ হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের 2000 বছর আগে থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত স্থায়ী সময়কালে দক্ষিণ আরবে ইয়েমেনে পরপর 3টি সমৃদ্ধ রাজ্য গড়ে ওঠে। মাইন, মারিবা ও সাবা রাজ্য। মারিবা রাজ্যের প্রশাসন ছিল ধর্মভিত্তিক। রাজা ছিলেন রাজ্যের ধর্মীয় প্রধান। মারিবা রাজাদের আমলে খ্রিস্টপূর্ব 950 থেকে 115 খ্রিস্টপূর্ব অব্দা সমুদ্রপৃষ্ঠ হতে 3100 ফুট উঁচু মাটির বাঁধ নির্মাণ করে ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে কৃষিক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধন করা হয়। বাঁধটি সর্বশেষ 570 খ্রিস্টাব্দের দিকে ধ্বংসপ্রাপ্ত হলে দক্ষিণ আরবের বহু গোত্র উত্তর আরবে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে। দক্ষিণ আরবের জাতি সাবাকে কেন্দ্র করে একটি বৃহৎ রাজ্য প্রতিষ্ঠা করা হয় এবং তারা সমগ্র দক্ষিণ আরবে প্রভাব বিস্তার করে। রাজার উপাধি ছিল তুব্বা। এ আমলেই বিশ্বের প্রথম বহুতল ভবন 20 তলা ঘুমদান প্রাসাদ নির্মিত হয়। সাবা রাজ্যের পাশাপাশি গড়ে ওঠে মিনুই ও কাতাবানীয় রাজ্য, কিন্তু পরবর্তীতে সাবেয়ীয় রাজগণ উক্ত রাজ্যোদ্বয় শাসন করে। এরই পার্শ্বে হাজরামাউত নামে আরও একটি ক্ষুদ্র রাজ্য গড়ে ওঠে। এই রাজ্যটিও বিরুদ্ধ শক্তির মোকাবিলা করতে না পেরে খ্রিস্টপূর্ব প্রথম শতকের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়। উত্তর আরবের রাজ্যসমূহ উত্তর আরবেও নাবাতীয়, তাদমুর বা পালমিরা, হীরা, ঘাসসান কিন্দা প্রভৃতি রাজ্য গড়ে ওঠে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হল। কিন্দা
মধ্য আরবে কিন্দা নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল। দক্ষিণ আরবের হিমারীয়দের সহায়তায় এ রাজ্যটি প্রতিষ্ঠিত হয় এবং রাজা মালিক বা নরপতি উপাধি গ্রহণ করেন। উত্তর আরবের রাজ্যগুলো সবই ছিল রাজতান্ত্রিক। নাবাতীয় রাজ্য প্রাচ্য প্রতীচ্যের আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সমৃদ্ধি লাভ করে এবং ১০৫ খ্রিস্টাব্দের রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই রাজধানী পেট্রা সম্পূর্ণভাবে পাহাড় কেটে নির্মাণ করা হয়। হীরা রাজ্য ফোরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত। এই রাজ্যের প্রভাবশালী নৃপতি ছিলেন প্রাক ইসলামী যুগের প্রখ্যাত কবি ইমরুল কায়েস। এই রাজ্যটি পারস্য সাম্রাজ্যের অনুগত ছিল। তাদমুর বা পালমিরা রোমান ও পারস্য সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত তাদমুর বা পালমিরা রাজ্য খ্রিস্টপূর্ব প্রথম শতক হতে ২৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়। তাদমুর উত্তর দক্ষিণ বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। তাদমুর রাজ সাসানীয় সম্রাট সাপুর প্রথমকে তার রাজধানী পর্যন্ত তাড়িয়ে নিয়ে যান এবং রোমান সৈন্যদের বারবার পর্যুদাস্ত করেন। ঘাসসান ফিনিশীয় বা ফিলিস্তিন অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল ঘাসসান রাজ্য। এই রাজ্যের প্রভাবশালী রাজা ছিলেন আল হারিস ও তার পুত্র আল মুনজির। বিচিত্র ভৌগোলিক অবস্থা আরব উপদ্বীপের অধিবাসীদের দেহ, মন, জীবনযাত্রা ও চরিত্রে অপরিসীম প্রভাব বিস্তার করে। শুষ্ক আবহাওয়া, অনাবৃষ্টি, ভূমির লবণাক্ততা, অনুর্বরতার মতো প্রতিকূল ভৌগোলিক পরিবেশের সঙ্গে অহরহ সংগ্রাম করেই তাদের বেঁচে থাকতে হতো। মরুবাসী বেদুইনরা একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসী, দুর্ধর্ষ ও সৈনিক জাতিতে পরিণত হয়েছিল, অপরদিকে তারা ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু ও পরিশ্রমী হিসেবেও গড়ে ওঠে। মরুভূমির প্রচণ্ড সাইমুম ঝড়, প্রখর উত্তাপ, রৌদ্রদগ্ধ বালুকা, উন্মত্ত লু হাওয়া, রুদ্র পর্বতমালা ও কণ্টকা কীর্ণ বৃক্ষরাজি তাদের সংগ্রামী মানব গোষ্ঠীতে পরিণত করে তোলে। আহার ও পানীয়ের অভাবে স্থায়ীভাবে বসবাসের পরিবর্তে তারা যাযাবর বৃত্তি গ্রহণে বাধ্য হয়েছে। গতি ছিল তাদের জীবনের ধারা। পশুচারণ এবং পশুপালনই ছিল তাদের প্রধান পেশা। প্রতিকূল ভৌগোলিক পরিবেশই তাদের গোত্রের প্রতি আনুগত্যশীল হতে সহায়তা করেছে। মরুভূমির মুক্ত ও বন্ধনহীন পরিবেশে বসবাস করে স্বভাবতই তারা স্বাধীন স্বতন্ত্র জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। ঐতিহাসিক হিট্টি যথার্থই মন্তব্য করেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে আরবরা বৈদেশিক আধিপত্য থেকে মুক্ত ছিল। বিজাতীয় শত্রুর পদচিহ্নে আরব ভূমি কখনও অপবিত্র হয়নি, কারণ খাদ্যপানীয়ের দুষ্প্রাপ্যতা, অত্যধিক তাপ আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বৈদেশিক আক্রমণ থেকে আরব দেশ রক্ষা পেয়েছে। স্ট্র্যাবোর মতে একমাত্র আরবরাই আলেকজান্ডারের নিকট তাদের কোনো দূত প্রেরণ করেনি, যদিও আরব দেশকে তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। আরবের নৈসর্গিক দৃশ্য ও বৈচিত্র্যপূর্ণ পরিবেশ মরুবাসী বেদুইনদের মনোজগৎকে গভীর আত্মচেতনা ও কাব্যিক ভাবধারায় অনুপ্রাণিত করে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভাষায় বেদুইনরাই ইসলামের মাল মশলা, র ম্যাটেরিয়ালস সরবরাহ করেছিল।